মারা গেছে ওসমান হাদি। যদিও আমরা জানতাম যে গতকাল রাতেই আসলে মারা গেছে। এখন সে মারা যাওয়ার আগেই আপনার ঢাকায়, চট্টগ্রাম এবং রাজশাহীতে ৩ জায়গায় আপনাদের এম্বাসি সম্মুখে মিছিল গিয়েছে। রাজশাহীটা আজকে গিয়েছে, গতকালকেরটা ঢাকায়। এখন তো যেকোনো কিছু ঘটতে পারে। আপনার এমবাসি আবার আক্রান্ত হতে পারে। কালকে শুক্রবার, জুমার নামাজের পরেও আক্রান্ত হতে পারে। আপনার এতে মতামত কি, বা আপনি কোন দৃষ্টিতে দেখছেন এটা? দেখুন, একটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে এটা একটা দূতাবাস, যে কোনো দেশের দূতাবাস যে কোনো দেশে যখন থাকে সেটা কূটনৈতিক স্তরে কাজ হয়। এবং সেই দূতাবাসের বিরুদ্ধে, মানে এই ক্ষেত্রে ভারতের দূতাবাসের বিরুদ্ধে যদি কোনো ধরনের কোনো পদক্ষেপ এরা নেয়, বিরুদ্ধে যদি কোনো পদক্ষেপ নেয়, এবং সেটা যদি কোনোভাবেও ভারতের দূতাবাসে কোনো ধরনের কোনো আঘাত আসে, তাহলে কিন্তু এটার ফল তারা ইন্টারেস্ট সহিত পাবে, এইটুকু বলে রাখতে পারি। কেননা এটাতে ভারত, যতটুকু ভারতের করা উচিত ভারত কিন্তু করেছে। ভারত যথাযথ নিজস্ব পজিশনে অটল আছে, কোনো ধরনের কোনো মন্তব্য হয়নি, ভারতের তরফ থেকে কোনো ধরনের কোনো মন্তব্য করা হয়নি কারোর বিরুদ্ধে। কিন্তু তার মানে এটা নয় যে যখন তখন আমরা ভাবলাম আর উঠে চলে আসলাম ভারতের হাই কমিশনের এগেনস্টে, দূতাবাসের ওখানে একটা বিরোধ দেখাতে এবং বিরোধ করতে। শুধু সেটা নয়, তার মধ্যে একজন কেউ বলেছে যে দূতাবাসের দূতাবাসে ইট পাটকেল মারবে এবং দূতাবাসের দেওয়াল টেওয়ালও ভাঙার চেষ্টা করবে। তো সেরকম যদি কোনো কাজ করে তাহলে কিন্তু আমি বলবো এরা নিজেদের মৃত্যু নিজেরাই ডেকে আনবে, এইটুকু আমি পরিষ্কার বলতে চাই। ভারতের কোনো জিনিসের মধ্যে যদি এক কণাও কোথাও কেউ কিছু করার চেষ্টা করে, তাহলে সেটার কিন্তু যেটা রিপ্লাই হবে, সেই রিপ্লাইটা আমি আবার বলছি, সুদ সমেত দেওয়া হবে। দাদা, আপনাকে যদি একটু স্মরণ করিয়ে দেই, আপনি যেহেতু অনেক ইন্টেলিজেন্স রিপোর্টও আপনি করেন, আপনাদের সাথে সাংবাদিক, আপনাদের সাথে সম্পর্ক আছে, এবং আপনি জিও পলিটিক্স নিয়েও প্রচুর গবেষণা করেন। 1975 15ই আগস্টের পরে ঢাকাতে ভারতীয় হাই কমিশনার যিনি ছিলেন, ওনাকে কিডন্যাপের একটা প্ল্যান ছিল। আপনার কর্নেল তাহিরের ভাই সম্ভবত হেলাল বা কিছু একটা নাম, আমার সঠিক মনে নেই। তখন যে পরিস্থিতি ছিল, এখন কিন্তু বাংলাদেশের পরিস্থিতি তার চেয়ে খারাপ। তখন এত মৌলবাদীর উত্থান ছিল না, এখন আছে। এখন সরকারই প্রোভাইড করছে। সেরকম কিছু কি আপনারা আন্দাজ করছেন বা চিন্তা করছেন? বা যদি ইরানের মতন আমেরিকান এম্বাসি যেভাবে জ্বালিয়ে দেওয়া হয়েছিল, সেরকম কিছু হওয়ার আশঙ্কা কি মনে হয়? দেখুন, ম্যাথামেটিক্স আমরাও একটু জানি, এবং সেই দিক দিয়ে দেখতে গেলে আমার মনে হয় অঙ্কে যদি একটু অঙ্ক কষা যায়, এই ব্যাপারে পুরোপুরি অঙ্ক কষা হয়ে গেছে। এবং এইটুকু বলতে পারি যে এই ধরনের কোনো যদি ভারতীয় দূতাবাসের ওপরে, বাংলাদেশের যেই যেই জায়গায় দূতাবাস আছে সেই জায়গায়, সেটা ঢাকা হোক, চিটাগং হোক, রাজশাহী হোক, যেখানেই হোক, কিন্তু যদি কোনো ধরনের কোনো আক্রমণ বা কোনো ধরনের কোনো ইনসিডেন্ট হয়, তাহলে কিন্তু ভারত চুপ করে বসে থাকবে না। কেননা এটা ভারত দূতাবাস বন্ধ বন্ধ করার কথা পরে, কিন্তু যদি কোনো ধরনের কোনো আঘাতের কোনো কিছু যদি হয়, তাহলে কিন্তু এটা আমার মনে হয় যে পুরোপুরি ইউনিসের কবরের জন্য ইউনিস যেন তৈরি থাকে। কোনো আঘাতের জন্য আমি একটা কথা একটু বলি আপনাকে। যেমন শুধুমাত্র যারা আছে, হাদিকে গুলি করেছে এইটা ইন্ডিয়ায় চলে গেছে এইসব লোক, এটা বললেন জুলকারনাইন সায়ের নামে এক সাংবাদিক। তিনি বললেন যে ইন্ডিয়া পর্যন্ত গেছে, তার কাছে সমস্ত প্রমাণ ছিল, এবং সে সাংবাদিকও সরকারের কিছু না। এইটা নিয়ে এনসিপির ছেলেপেলেরা ইন্ডিয়ার উপরে দোষারোপ করাতে ইন্ডিয়ান অ্যাম্বাসেডারকে ডেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে হুমকি ধমকি দেওয়া হয়েছে। এরপরে আমি হ্যাঁ, সরি সরি, আমি আপনাকে আমি প্রথমে একটা ছোট্ট কথা বলে নিই। এই জুলকারনাইন স্যারের কথা বলছেন তো, ওর যদি জি, এত হিম্মত থাকে, ও এত বড় সাংবাদিক তো নিজেকে মনে করে। আমি যদি এইটুকু ওনাকে একটা কথা বলবো, যদি হিম্মত থাকে, যেই যেই
কথাগুলো বলেছে, যে যে ফ্যাক্ট গুলো রেখেছে সামনে, সেই ফ্যাক্ট গুলো পরিষ্কার করে ফ্যাকচুয়াল নাকি সেটা বানানো জিনিস, সেটা যেন সামনে আনে। যদি আমার সামনে সঙ্গে ডিবেটে বসতে চায় বসতে পারে, কিন্তু যখন এরকম কিছু হয়নি, তাহলে ওর মতো একটা সাংবাদিক যদি এই ধরনের মিথ্যাচার চালায়, এটা মিথ্যাচার নয়, এটা জেনে বুঝে একটা এক ধরনের ইনফরমেশন ওয়ারফেয়ার করানো, যাতে এটাতে এই ধরনের খবর সামনে আসলে সাধারণত যারা ভারতের বিরুদ্ধে আছে তারা অটোমেটিক্যালি এই ধরনের অ্যাকশন নেওয়ার জন্য তারা চেষ্টা করবেই। তো এদেরকে উস্কানিমূলক এই ধরনের মন্তব্য, যেটা জুলকারনাইন স্যারের মতো একজন সাংবাদিক, সে কতটা মানে যেগুলো বানিয়ে বলে, কতটা বানিয়ে বলে, তার বানিয়ে বলতে অনেক কিছু। 9টা 54 মিনিট 55 সেকেন্ডে এই ঘটনা ঘটেছে, এরকম করে প্রচুর সাংবাদিক দেখেছি। ঠিক আছে, তো জুলকারনাইন স্যারকে আমি পরিষ্কার করে ওয়ার্নিং দিলাম যে এর পরে এই ধরনের কথাবার্তা যেন 3 বার 2 বার ভেবে বলে, কেননা ভুল ইনফরমেশন দেওয়াটা কিন্তু ইনফরমেশন না দেওয়ার থেকেও খারাপ। তার থেকে আমি কোনো ধরনের মানে ভুল ইনফরমেশন দেব না, কিন্তু আমি মানে ইনফরমেশন না দিলাম চুপ করে থাকবো, কিন্তু আমি ভুল দেব না। সুতরাং সেদিক থেকে দেখতে হলে এগুলো উস্কানিমূলক ইনফরমেশন জেনে বুঝে দেওয়া। তো এই ধরনের সাংবাদিকতাকে আমি মানে ওপেনলি খণ্ডন করি, কেননা এগুলো মিথ্যাচার, মিথ্যে কথা, এবং এই ধরনের কথাবার্তা বলে শুধুমাত্র বাংলাদেশের জনগণকে, একটা আংশিক জনগণ যারা ভারতের বিরুদ্ধে কিছুটা অলরেডি হয়ে গেছে, তাদেরকে আরো বেশি মানে বিরুদ্ধে করা এবং তাদেরকে উস্কানি দেওয়া যে ভারতের বিরুদ্ধে কিছু বলো করো। সুতরাং এই ধরনের মানে কথাগুলো সম্পূর্ণরূপে আমি মনে করি যে একেবারে মানে মিথ্যাচার চালাচ্ছে, এর মধ্যে কোনো সংশয় নেই। কারণ ওর কথা আমি আগেও জানি, ওর আমি ব্যাকগ্রাউন্ডও জানি। সুতরাং সেই দিক থেকে দেখতে হলে আমার মনে হয় এটা ওর থেকে অবশ্যই আশা করা যায় যে এই ধরনের মিথ্যাচার সে চালাবে। তবে দেখবো কতদিন চালায় এই মিথ্যাচার। না, যেমন তার কথায় এবং এনসিপির কথায় যখন ভারতীয় হাইকমিশনারকে ডেকে বলা হয় যে মানে ইন্ডিয়া ফেরত দিতে হবে এই সেই, তাহলে আবার সে যখন বলে যে কূটনীতিককে লাথি মেরে বের করে দিবে, তখন বলা হয় যে না, এটা আমাদের সরকারের কিছু না। দুইটা কি একটু ব্যতিক্রম মনে হয় না? একই ব্যক্তির কথাই কিন্তু। হ্যাঁ, মানে দেখুন, এখানে দুটো জিনিস। 1 নম্বর, যখন হাসনাত এই কথাগুলো বলল, মাইকে ঘোষণা করলো, মাইকে বললো এই ধরনের কথাবার্তা, ওকে বলার পরে ওকে কেউ ইউনিসেফ তরফের থেকে ওকে কোনো কথা বলা হয়নি। ওকে একটা কথাও বলা হয়নি যে এরকম কেন বলেছো, এই ধরনের কথা কোনো দেশের বিরুদ্ধে, সে ভারতই হোক যেই হোক, সেই দেশের বিরুদ্ধে বলাটা ঠিক নয়। তারা তো বলেনি। সুতরাং তার মানে তারা যখন বলেনি, তার মানে সেটাতে তারা সম্পূর্ণরূপে জড়িত আছে। এবং এই কাজটা আমার মনে হয় মানে এটা হাসনাতকে সামনে রেখে, হাসনাত সামনের থেকে বলেছে কথাগুলো, কিন্তু পেছন থেকে কাজটা কিন্তু জামাত করিয়েছে। খালি জামাত নয়, এটার মধ্যে আরো লোক আছে, এবং এটা পুরোপুরি একটা জিনিস করানো। এবং আহ, একটাই কথা বলবো যে আমি আবার হাসনাতকে বাচ্চা বলেই বলি, ছোট ছোট ছেলে। তো একটা ছোট ছেলে একটা বাচ্চাকে মানে এই ধরনের কথা বলতেই পারে। সুতরাং কিন্তু কথাটা হচ্ছে যে সে যখন এই ধরনের কথা বলতে পারে, তাহলে তার বিরুদ্ধে বা তাকে তখনই আটকে দেওয়াটা আমার মনে হয় খুব জরুরি ছিল, যেটা ইউনিস করেনি। কেননা ইউনিস এটার মধ্যে, ইউনিস এবং ইউনিসের যারা ভাইরা আছেন, তারা এটার মধ্যে সম্পূর্ণরূপে তাদেরকে সায় দিচ্ছে, এটা বোঝাই যায়। এবং যেহেতু সায় দিচ্ছে, সেটার উত্তর একটাই হয় যে এটাতে তো ডেফিনেটলি বাংলাদেশ হাই কমিশনারকে ডাকবেই। কারণ এই ধরনের কথাবার্তা এবং এই ধরনের মানে স্টেটমেন্ট দেওয়া কোনো একজন পলিটিক্যাল লিডারের জন্য এটা ঠিক নয়, এটা কখনো কারুর করা উচিত নয়। একটা চায়ের চায়ের দোকানে আড্ডা মেরে বসে একটা কথা বলা, আর মাইকের সামনে দাঁড়িয়ে একটা রাজনীতির মানে একজন রাজনীতি করে সেরকম একজন কেউ বলা, দুটোর মধ্যে পার্থক্য আছে। সুতরাং এই ধরনের কথাবার্তা আমার মনে হয় এটা জেনে বুঝেই করা, এবং এটা পুরো পূর্ব পরিকল্পিত ভাবে কাজটা করা হয়েছে এবং কথাগুলো বলা হয়েছে বলে আমি মনে করি। দাদা, আমার
দুটা পড়া এবং একটা নিজের দেখা। তার মধ্যে আমি একটু বলছি, হয়তো সময়টা একটু বেশি যাবে, আপনার কথাটা বলছি। আলজেরিয়া এবং ফ্রান্সের যে লাস্ট যে ওয়ারটা হয়েছিল, কচু কাটা করেছিল ফ্রান্স আলজেরিয়াতে, ওই সময় দেখা গিয়েছিল যে আলজেরিয়ান কিছু লোক চরম ফরাসি ফ্রেঞ্চ বিরোধী ছিল, কিন্তু সর্বশেষ খবরে জানা গেছে যে ওরা আসলে ফ্রেঞ্চের পয়সা দেওয়া লোক, যারা ফ্রান্স বিরোধী কথাবার্তা বলে যুদ্ধটাকে উস্কে দিয়েছিল। ঠিক আপনার ইউক্রেনের সেম ঘটনা, যারা সবচেয়ে বেশি রাশিয়ান বিরোধী, রাশিয়ার বিরুদ্ধে কথা বলছে, কিন্তু ওরাই আসলে চাইছে যে যুদ্ধটা লাগুক, ইউক্রেন ধ্বংস হোক। ইরানেও সেম ঘটনা, যে যাদেরকে ইরান ধরছে তারাই একসময় আগে ইসরায়েল বিরোধী কথা বলেছিল এবং ইরানের উপরে বোমা ফালানোর ছিল। এখন অনেকে বলতে চাচ্ছে, এই যে ধরেন আপনার ফ্রান্সে আছে একজন পিনাকি দাদা, এরপরে আছে আপনার এই যে হাদি বা হাসনাত, সবাই বলতেছে এরা হয়তো রয়েরই এজেন্ট। তারা চাচ্ছে যে বাংলাদেশে একটা পরিস্থিতি সৃষ্টি হোক, রয়ের তৈরি করা এজেন্ট, এবং যখন কাজ উদ্ধার করেছে তখন একের পর এক সাইজ হয়ে যাচ্ছে। ব্যাপারটাকে কিভাবে বলেন এবং বুঝেন? মজার ব্যাপার এটা। তবে একটা জিনিস আমি বলবো যে দেখুন, আমি এইটুকু বলবো খালি যে হাসনাত যা বলছে এবং বাকি যারা ভারত বিরোধী কথাবার্তা বলছে এবং ভারত বিরোধী ভারত বাংলাদেশের সম্পর্ক আরো খারাপের দিকে নিয়ে যাচ্ছে, আমার মনে হয় এটা এটা ভারতের তরফ থেকে র করায়নি বা কোনো আমাদের কোনো এজেন্সি করায়নি। এটা সম্পূর্ণরূপে এটা বাংলাদেশেরই বাংলাদেশের মধ্যে এখন যারা পাওয়ারে আছে এবং যারা চালাচ্ছে সরকার, এবং বাকি যেই পলিটিক্যাল পার্টিগুলো আছে, বিশেষ করে আমি এখানে জামাতের নাম নেই, তারাই তাদের মধ্যেই কিন্তু এই জিনিসটাতে উস্কানি দিয়ে এই কাজগুলো করানো হয়েছে। কেননা এটার পেছনে কিন্তু একটা দেশ আছে, সেই দেশটা হচ্ছে পাকিস্তান। আপনি যে এক্সাম্পল গুলো নিলেন সেগুলো সঠিক, আমি না করছি না, কিন্তু এই ক্ষেত্রে আমি বলবো এটা কিন্তু পুরো পাকিস্তানের দৌলতে করানো হচ্ছে। এই এনসিপির পেছনে যত টাকা ঢালা হয়েছে, কে ঢেলেছে সেটাও আমি জানি, মানে কারা ঢেলেছে। দ্বিতীয়ত, এই ধরনের মানে ভারত বিরোধী যা যা মন্তব্য বলুন বা যা এই ধরনের করণীয় যা এরা চেষ্টা করছে, সবকিছুর পেছনে টাকা বলুন বাকি সব দিক দিয়ে পাকিস্তান কিন্তু সায় দিচ্ছে, এর মধ্যে কোনো সংশয় নেই। সায়ের কথাটাও খুব কম, মানে পুরোপুরি সাপোর্ট দিচ্ছে যাকে বলে। এবং সেই জিনিসটাতে কিন্তু এটা জেনে বুঝেই করা হচ্ছে যাতে বাংলাদেশের জনগণকে যতটা তাড়াতাড়ি পারা যায় এবং যত ভালোভাবে পারা যায় ভারত বিরোধী করা হোক, এটাই তাদের মূল লক্ষ্য। এবং এইভাবেই কিন্তু করা, এটার মধ্যে কিন্তু ভারতীয় কোনো এজেন্সির কোনো রোল নেই, এটা পুরোপুরি পাকিস্তানের দ্বারা করা। এবং এই জিনিসটা জেনে বুঝে করানো হয়েছে যাতে আহ যেটুকু পারে এরা ভারত বিরোধী একটা মানসিকতা লোকের মধ্যে নিয়ে আসতে পারে, এবং সেটাকে নিয়ে এসে যত তাড়াতাড়ি, এবং সেটার উপরেই ভর করে তারা যে আসন্ন ইলেকশন বলে বলে বলছে, সেই ইলেকশনে কিছু না কিছু ভাবে ভোট পাওয়ার একটা মানে উপায় বার করে এইভাবেই কথাবার্তাগুলো চালাচ্ছে। এটার মধ্যে ভারতের কোনো ইনভেস্টিগেটিভ এজেন্সির কোনো রোল নেই। এই কথাটা জিজ্ঞেস করার একটাই কারণ, মূল কারণটা আমি একটু বলছি। আমি আজকে 2-3 ঘন্টা আগে পাকিস্তানের ডন পত্রিকার ইউরোপের যে রিপোর্ট করে যে ভদ্রলোক, ওনার সাথে আমার দীর্ঘ প্রায় 25-30 মিনিট একটা জায়গায় কথা হলো। তখন উনি আমাকে বুঝাইলো, আমি যখন বললাম তোমরাই আমাদের দেশকে উৎপাত করতো, ও বলতে দেখো তোমাদের দেশ কি হবে না হবে এটা নিয়ে পাকিস্তানের সমস্যা নাই, কারণ পাকিস্তান নিজেই চলতে পারতেছে না, পাকিস্তান আবার তোমার দেশে পয়সা দিয়ে এগুলো করবে? কয় দেখো তোমার দেশ 3 টুকরা করে দেওয়ার জন্য ইন্ডিয়ান ডিপি স্টেটই পয়সা ইনভেস্ট করতেছে। এই যে হাদিমাদি যাদের দেখতেছো ইন্ডিয়ার বিরুদ্ধে খুব জোরে গলায় কথা বলতেছে, এরা সবাই কিন্তু ইন্ডিয়ান লোক, এরা সবাই ইন্ডিয়ার পয়সা খাওয়া লোক, এরা এটা তৈরি করতেছে, তোমরা বাঙালিরা বুঝতেছো না। পাকিস্তানি সাংবাদিক বলতেছে এইটা। এবার বুঝেন যে আপনারাই নাকি এদের, এরা যদি আসলে আপনাদের লোক হয়, এখন আগের পরের ঘটনাগুলো চিন্তা করলে তো আমার মনে হয় যে মানে আমি কোথায় আছি, এটা আমার কাছে অবাক লাগে অনেক সময়। কিন্তু অবাক হওয়ার কিছু নাই, পৃথিবীতে সবকিছুই সম্ভব। সেই জন্য আপনাকে প্রশ্নটা করা আমার।
না না, আমি বুঝতে পেরেছি কথাটা, একদম আপনি যেটা বলছেন সেটা আমি পুরো জিনিসটা পুরো ক্লিয়ার আমি বুঝতে পেরেছি। মানে এই ধরনের ঘটনা বিশ্বে এর আগে হয়েছে, আপনি যেই উদাহরণগুলো দিলেন একদম সঠিক, একেবারে ঠিক। কিন্তু আমি এখানে একটা কথা বলবো যে এই পার্টিকুলার বিষয়টা নিয়ে যেটা বাংলাদেশ নিয়ে কথাটা হচ্ছে, সেটাতে কিন্তু ভারত ভারত কোনোভাবে কিন্তু এটার মধ্যে নেই। কারণ এটা পুরোপুরি ভাবে আপনার সঙ্গে যার কথা হয়েছে ডনের যে জার্নালিস্টের, আমি এইটুকু বলতে চাই যে এটার মধ্যে পাকিস্তানের রোলটা এই জন্য পুরোপুরি আছে, কেন এই মুহূর্তে দাঁড়িয়ে পাকিস্তানের আইএসআই এজেন্ট বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের মধ্যে আছে। এবং শুধু তাই নয়, তারা ভারত ভারত এবং ভারতের যদি কোনো বাসিন্দা এই মুহূর্তে বাংলাদেশে থাকে বা আছে, তাদের ক্ষয়ক্ষতি, এই তাদের তাদের বিরুদ্ধে যতটা পারা যায় যা স্টেপ নেওয়ার, সেই স্টেপগুলো কিন্তু পেছন থেকে কলকাঠিটা কাঠিটা কিন্তু পাকিস্তান নাড়াচ্ছে। এবং এটা করে যাতে মানে এটা আর কিছু না, এটা বাংলাদেশের জনগণকে, কারণ এরা জানে ভালো করে যে এটাও একটা একটা ইনফরমেশন ওয়ারফেয়ারের একটা ছোট্ট অংশ, যেটাতে যে কিভাবে একটা দেশের জনগণকে আমরা এক মানে কি মানে যতটা পারা যায় ভারত বিরোধী করা হোক, এই মানসিকতা নিয়ে কিন্তু পাকিস্তান এগোচ্ছে, এর মধ্যে কোনো সংশয় নেই। কারণটা আমি এই জন্য কথাটা আমি এই জন্য বলছি, কারণ এই পুরো যে সুসংগঠিত পরিবেশ, সুসংগঠিত হয়ে এই পরিবেশ তৈরি করার জন্য কি কাজ পাকিস্তান করেছে, আমার কাছে সবকিছুর প্রুফ আছে।